আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই অনলাইন ক্লাসে সালেহা ইসাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সিরাজগঞ্জ কর্তৃক আয়োজিত এই অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। তো আজকে তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ মিজানুর রশিদ, সহকারী শিক্ষক ভৌতবিজ্ঞান, সালেহা ইসাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সিরাজগঞ্জ। আজকে আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের পঞ্চম অধ্যায় নিয়ে। অর্থাৎ পঞ্চম অধ্যায় আছে তোমাদের রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধন নিয়ে আমরা আলোচনা করব। তো এখন একটা চিত্র লক্ষ্য করো। চিত্রে দেখা যাচ্ছে একটা নিউট্রাল অ্যাটম। এটাকে নিউট্রাল অ্যাটম বলা হচ্ছে এই কারণে যে এখানে একটা ধনাত্মক আধান এবং একটা ঋণাত্মক আধান, অর্থাৎ একটা প্রোটন ও একটা ইলেকট্রন আছে। সাধারণত সকল নিউট্রাল অ্যাটমেই সমান সংখ্যক ধনাত্মক ইলেকট্রন ও সমান সংখ্যক সমান সংখ্যক ধনাত্মক প্রোটন থাকে ও সমান সংখ্যক ঋণাত্মক ইলেকট্রন থাকে, এবং একটা চার্জ আরেকটা চার্জ দ্বারা নিউট্রালাইজড হয়ে যায়, প্রশমিত হয়ে যায়। এই জন্য পরমাণুগুলো সাধারণত তারা নিউট্রাল অবস্থায় থাকে। তো এখানে এই নিউট্রাল অ্যাটম আরেকটা নিউট্রাল অ্যাটমকে একটা ইলেকট্রন ডোনেট করে, অর্থাৎ দান করে। দান করার পরে এই পরমাণুটা ধনাত্মক আয়নে পরিণত হয়, আর যেই পরমাণুতে ইলেকট্রন গ্রহণ করে সেটা ঋণাত্মক আয়নে পরিণত হয়। তাহলে আমরা বলতে পারি যে ধনাত্মক আধানযুক্ত পরমাণুকে ক্যাটায়ন বলে এবং ঋণাত্মক আধানযুক্ত পরমাণুকে অ্যানায়ন বলে। তাহলে অ্যানায়ন কাকে বলে? ধনাত্মক আধানযুক্ত পরমাণুকে ক্যাটায়ন এবং ঋণাত্মক আধানযুক্ত পরমাণুকে অ্যানায়ন বলে। এবং এই ক্যাটায়ন এবং অ্যানায়ন একে অপরের সঙ্গে যুক্ত হয়ে একটা বন্ধন তৈরি করে। দেখো এখানে ক্যাটায়ন এবং অ্যানায়ন কাছাকাছি এসে একটা বন্ধন তৈরি করেছে। এই বন্ধনটা নিয়েই আমরা আলোচনা করব। তাহলে দেখি আমরা ক্যাটায়ন এবং অ্যানায়নের সমন্বয়ে গঠিত বন্ধনটার নাম কি বলে। তাহলে ক্যাটায়ন এবং অ্যানায়নের সমন্বয়ে যে বন্ধন তৈরি হয় সেটাকে বলা হয় আয়নিক বন্ধন। অর্থাৎ আজকের পাঠের বিষয় হলো আমাদের আয়নিক বন্ধন। এই আয়নিক বন্ধন ছাড়াও আরো বন্ধন আছে, সমযোজী বন্ধন আছে, সন্নিবেশ বন্ধন আছে, হাইড্রোজেন বন্ধন আছে, ধাতব বন্ধন আছে। আজকে আমরা ওগুলো আলোচনা করব না। আজকে শুধুমাত্র আমরা আয়নিক বন্ধন নিয়ে আলোচনা করব। অর্থাৎ এই বন্ধনের মধ্যে ক্যাটায়ন এবং অ্যানায়ন। আমরা আয়নিক বন্ধনকে ডিফাইন করতে পারি এইভাবে: ক্যাটায়ন এবং অ্যানায়নের সমন্বয়ে যে বন্ধন গঠিত হয় তাকে বলা হবে আয়নিক বন্ধন। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো যে আজকে আমরা এই পাঠ্যে কি কি শিখব। আয়নিক বন্ধন কাকে বলে সেটা শিখব, এবং আয়নিক বন্ধনের গঠন প্রক্রিয়া সেটা শিখব, এবং আয়নিক যৌগের বৈশিষ্ট্য। এই আয়নিক বন্ধনের মাধ্যমে যেই যৌগগুলো গঠিত হবে সেগুলোকে বলা হবে আয়নিক যৌগ। আর এই আয়নিক যৌগগুলা কিভাবে গঠিত হয় তার বন্ধন গঠন প্রক্রিয়া আমরা আজকে লক্ষ্য করব। দেখো প্রথমেই আমরা একটা যৌগের বন্ধন গঠন প্রক্রিয়া দেখছি। একটা বহুল প্রচলিত যৌগ অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড। এই সোডিয়াম ক্লোরাইড কিভাবে গঠিত হয় সেই জিনিসটা আমরা একটা দেখব। দেখো একটা সোডিয়াম অ্যাটম এবং একটা ক্লোরিন অ্যাটম। তো কিভাবে এরা বন্ধনে অংশগ্রহণ করলো? সোডিয়াম অ্যাটমের এই যে কক্ষপথগুলো দেখা যাচ্ছে, প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ এবং তৃতীয় কক্ষপথ। প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে 8টা ইলেকট্রন এবং 3 নম্বর কক্ষপথে 1টা ইলেকট্রন। তো সোডিয়ামের মোট ইলেকট্রন হলো 11টি। তো এই 11টা ইলেকট্রন যখন সোডিয়ামে থাকে
তখন সোডিয়াম পরমাণুটা আনস্টেবল অবস্থায় থাকে, অর্থাৎ অস্থিতিশীল অবস্থায় থাকে। এই সোডিয়াম পরমাণুটা স্থিতিশীল হওয়ার জন্য একটা ইলেকট্রন দান করে সে কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করে। আর ক্লোরিন, দেখো ক্লোরিনের বাইরের শেলে 17টি ইলেকট্রন আছে, 2, 8 আর লাস্টের শেলে আছে 7টা ইলেকট্রন। তাহলে ক্লোরিন 7টা ইলেকট্রন নিয়েও আনস্টেবল অবস্থায় থাকে। এই ক্লোরিনও এই সোডিয়ামের একটা ইলেকট্রন গ্রহণ করলে 18টা ইলেকট্রন অর্জন করে, অর্থাৎ সে আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ করে। আর সোডিয়াম একটা ইলেকট্রন ডোনেট করে, অর্থাৎ দান করে, সে নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করে। অর্থাৎ সোডিয়াম যদি একটা ইলেকট্রন দান করে, সোডিয়াম এই ইলেকট্রনটা দান করে ক্লোরিনের কাছে আসলে ক্লোরিনের হবে 18টা ইলেকট্রন এবং সোডিয়ামের হবে 10টা ইলেকট্রন। সোডিয়াম অর্জন করবে নিয়নের ইলেকট্রন বিন্যাস আর ক্লোরিন অর্জন করবে আর্গনের ইলেকট্রন বিন্যাস। অর্থাৎ দুইটা পরমাণু তখন স্টেবল অবস্থায় যাবে, স্থিতিশীল অবস্থায় আসবে। অর্থাৎ বাইরের শেলে যখন 8টা করে ইলেকট্রন থাকবে কোনো পরমাণু, তখন সেটাকে আমরা বলি স্থিতিশীল অবস্থা। এখানে দেখা যাচ্ছে এই সোডিয়াম একটা ইলেকট্রন দান করে সোডিয়াম আয়ন অর্থাৎ ক্যাটায়নে পরিণত হয়েছে এবং সাথে সাথে সে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করছে, অর্থাৎ নিয়নের ইলেকট্রন বিন্যাস। আর ক্লোরিন এই যে একটা ইলেকট্রন, এই ইলেকট্রনটা গ্রহণ করেছে, এখানে একটা ব্ল্যাক চিহ্ন দেওয়া আছে যে ক্লোরাইড আয়নে পরিণত হয়েছে, অর্থাৎ একটা ধনাত্মক আয়ন, একটা হলো ঋণাত্মক আয়ন। এই ইলেকট্রন দান বা গ্রহণ করলেই শুধুমাত্র তাদের স্থিতিশীলতা অর্জন করার জন্য, অর্থাৎ স্টেবল অবস্থা অর্জন করার জন্য। এই সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন কাছাকাছি আসার ফলে তাদের মধ্যে এক ধরনের স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল, অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, হাইলি স্ট্রং ফোর্স। এটা যখন, যেহেতু এটা একটা ক্যাটায়ন এবং একটা অ্যানায়ন, একটা পজিটিভ চার্জযুক্ত পার্টিকেল, একটা নেগেটিভ চার্জযুক্ত পার্টিকেল, যখনই এরকম দুইটা বিপরীতধর্মী পার্টিকেল, চার্জিত পার্টিকেল আসে, তখন তাদের মধ্যে একটা হাইলি স্ট্রং ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স সৃষ্টি হয়, যেটাকে বাংলায় বলা হয় স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। এই স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের মাধ্যমে এই দুটো আয়ন একে অপরের সাথে যুক্ত থাকে। আর যুক্ত থাকা মানে তারা একটা সোডিয়াম ক্লোরাইডের অণু গঠন করে। শিক্ষার্থী বন্ধুরা, এইভাবেই সোডিয়াম ক্লোরাইড গঠিত হয়। তার মানে কি দেখা গেল? সোডিয়াম পরমাণু একটা ইলেকট্রন দান করে সোডিয়াম আয়নে পরিণত হলো এবং ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড আয়নে পরিণত হলো, এবং এই ক্যাটায়ন এবং অ্যানায়ন একে অপরের সাথে যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড গঠন করলো। যে সোডিয়াম ক্লোরাইডটা আমরা প্রতিদিন খাই, অর্থাৎ লবণ, আমাদের যে খাদ্য লবণ, সেই খাদ্য লবণের সংকেত হলো সোডিয়াম ক্লোরাইড, এবং সোডিয়াম ক্লোরাইড আমাদের প্রতিদিন খেতে হয়, অর্থাৎ রান্নার কাজে ব্যবহৃত হয়। তো দেখো, এখানে একটা সোডিয়াম ক্লোরাইডের অণু গঠিত হলো। তো এই সোডিয়াম ক্লোরাইডের অণুটা আবার কিভাবে একে অপরের সাথে যুক্ত হয়, সেই জিনিসটা আমরা একটু দেখব। দেখো, সোডিয়াম ক্লোরাইডের গঠন। একটা আয়নিক যৌগের কোনো একটা নির্দিষ্ট অণুর কিন্তু কোনো অস্তিত্ব নাই। এই আয়নিক যৌগগুলা অসংখ্য ধনাত্মক আয়ন এবং ঋণাত্মক আয়ন এর সমন্বয়ে গঠিত হয়। দেখো, ক্লোরাইড আয়ন, সোডিয়াম আয়ন, ক্লোরাইড আয়ন, সোডিয়াম আয়ন, যে দিক দিয়ে তাকাবে সেদিক দিয়ে সোডিয়াম আয়ন, ক্লোরাইড আয়ন, ক্লোরাইড আয়ন, সোডিয়াম আয়ন, ক্লোরাইড আয়ন, সোডিয়াম আয়ন। অর্থাৎ আমরা যে লবণটা খাই, এই লবণের মধ্যে এইভাবেই একটা ধনাত্মক, একটা ঋণাত্মক, একটা ধনাত্মক, একটা ঋণাত্মক, এই আয়নগুলো পাশাপাশি যুক্ত থাকে। এই আয়নগুলো এইভাবে কাছাকাছি যুক্ত হওয়ার ফলেই তারা একটা ক্রিস্টাল গঠন করে, অর্থাৎ ক্রিস্টাল অবস্থায় আমরা তাদেরকে পাই। ক্রিস্টাল বা অনেক সময় গুঁড়া করা অবস্থায় থাকে। যে এই সোডিয়াম ক্লোরাইড, এটা একটা হলো সাধারণ গঠন। এখন শুধু সোডিয়াম ক্লোরাইড নয়, যে কোনো আয়নিক কম্পাউন্ডে এই বিপরীত ধর্মী আয়নগুলো একে অপরের সাথে যুক্ত থাকে। সোডিয়াম ক্লোরাইড এটা একটা সরল গঠন। আসলে সোডিয়াম ক্লোরাইড এইভাবে থাকে না। সোডিয়াম ক্লোরাইড একটা কিউবিক আকৃতি, অর্থাৎ 3 ডাইমেনশনাল আকৃতি আছে। এটা বোঝানোর জন্য আয়নিক যৌগটাকে, সোডিয়াম ক্লোরাইডকে এইভাবে দেখানো হয়েছে, একটা পজিটিভ আয়ন, একটা নেগেটিভ আয়ন।
এরপরে আমরা আরেকটা যৌগের বন্ধন গঠন প্রক্রিয়া দেখব, সেটা হলো ম্যাগনেসিয়াম ক্লোরাইডের বন্ধন গঠন প্রক্রিয়া। দেখো, ম্যাগনেসিয়াম, এটা একটা ম্যাগনেসিয়াম অ্যাটম, যার মোট ইলেকট্রন সংখ্যা হলো 12টা। প্রথম শেলে 2টা, দ্বিতীয় শেলে 8টা এবং বাইরের শেলে 2টা। আর দুই দিক 2টা ক্লোরিন পরমাণু আছে, আগের মতো ক্লোরিন পরমাণু। এই ম্যাগনেসিয়াম বাইরের শেল থেকে এই ইলেকট্রনটা এবং এই ইলেকট্রনটা দান করে। আর ওই 2টা ইলেকট্রন 2টা ক্লোরিন পরমাণু যেহেতু আছে, 2টা ক্লোরিন পরমাণু একটা করে ইলেকট্রন গ্রহণ করে এখানে একটা ক্লোরাইড আয়ন, আর এখানে হলো ম্যাগনেসিয়াম আয়ন, আর এইদিকে একটা ক্লোরাইড আয়ন। এইভাবে ম্যাগনেসিয়াম ক্লোরাইড গঠন হয়। তো ম্যাগনেসিয়ামও এখানে 2টা ইলেকট্রন দান করে সে নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করে, আর 2টি ক্লোরিন পরমাণু আগের মতো আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ করে। এবং ম্যাগনেসিয়াম 2টা ইলেকট্রন দান করে ম্যাগনেসিয়াম আয়ন অর্থাৎ Mg2+ আয়নে পরিণত হয়, এবং ক্লোরিন একটা করে ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড আয়নে পরিণত হয়। এই ম্যাগনেসিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন যখন কাছাকাছি আসে, তাদের মধ্যে এক ধরনের স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল সৃষ্টি হয়, শক্তিশালী স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল, যার দ্বারা এই 3টা আয়ন একে অপরের সাথে যুক্ত থাকে। এইভাবেই ম্যাগনেসিয়াম ক্লোরাইড গঠিত হয়। শুধু ম্যাগনেসিয়াম ক্লোরাইড না, যে কোনো ধরনের আয়নিক যৌগ এইভাবে গঠিত হয়, অর্থাৎ এক বা একাধিক ক্যাটায়ন থাকে এবং এক বা একাধিক অ্যানায়ন থাকে। ক্যাটায়ন কিভাবে সৃষ্টি হয়? যেগুলো ধাতব পরমাণুগুলো এক বা একাধিক ইলেকট্রন দান করে কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করে। আর অধাতব পরমাণুগুলো এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে তারা অ্যানায়নে পরিণত হয়, এবং এই ক্যাটায়ন এবং অ্যানায়ন কাছাকাছি আসার ফলে আয়নিক বন্ধন গঠিত হয়। আর এই আয়নিক বন্ধনের মাধ্যমে যে যৌগগুলো গঠিত হয় সেগুলোই হলো আয়নিক যৌগ। তারপরে তোমাদের জন্য সামনে কিছু যৌগ আসছে, এই যৌগগুলো একটু দেখো। একটা কালার যৌগ, যেটা হলো কপার সালফেট। আরেকটা যৌগ সাদা, অর্থাৎ কালারলেস কম্পাউন্ড, এটা হলো পটাশিয়াম ব্রোমাইড। দেখো, একটা হলো পটাশিয়াম কপার সালফেট যৌগ, যেটা হালকা নীল বর্ণের, আর পটাশিয়াম ব্রোমাইড সেটা হলো সাদা বর্ণের। তো পটাশিয়াম সালফেটটা হলো নীল বর্ণের হালকা, আর এটা হলো সাদা বর্ণের। এগুলোর কারণ কি? আমরা এই বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব। তো সাদা কোন যৌগগুলো কালার হবে, অর্থাৎ বর্ণযুক্ত হবে, এবং কোনগুলো সাদা হবে সেগুলোরও কিছু বৈশিষ্ট্য আছে। অর্থাৎ যে সমস্ত মেটাল ট্রানজিশন এলিমেন্ট, অর্থাৎ যেগুলো অবস্থান্তর মৌল, অর্থাৎ পর্যায় সারণীর 3 থেকে 12 নম্বর গ্রুপের মধ্যে যে সমস্ত মৌল আছে, অর্থাৎ ডিব্লক মৌল যেগুলো, এদের অপর আরেকটা নাম আছে ডিব্লক মৌল। এবং ডিব্লক মৌল থেকে সৃষ্ট স্থিতিশীল আয়নের যদি ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটালটা আংশিক পূর্ণ থাকে ইলেকট্রন দ্বারা, সেগুলোকে বলা হয় ট্রানজিশন এলিমেন্ট। এই ট্রানজিশন এলিমেন্টগুলো এখন কালার মানে বর্ণযুক্ত যৌগ গঠন করে। এবং আরও কিছু বৈশিষ্ট্য আছে এদের। এরা ভেরিয়েবল অক্সিডেশন স্টেট শো করে, অর্থাৎ পরিবর্তনশীল জারণ সংখ্যা প্রদর্শন করে। ক্যাটালিস্ট হিসেবে অর্থাৎ প্রভাবক হিসেবে ব্যবহৃত হয়, এবং এদের ম্যাগনেটিক প্রপার্টি আছে, অর্থাৎ চৌম্বকত্ব ধর্ম প্রদর্শন করে। অপরদিকে অন্য যেগুলো মৌল আছে সেগুলোর ইলেকট্রন বিন্যাসে এরকম ডি অরবিটাল আংশিক পরিপূর্ণ থাকে না, মানে স্থিতিশীল আয়নের, এই জন্য তারা কালার কম্পাউন্ড প্রদর্শন করে না।
তো দেখো, আমরা এখন একটু আয়নিক যৌগগুলো কি কি ধরনের ক্যারেক্টারিস্টিক্স অর্থাৎ বৈশিষ্ট্য প্রদর্শন করে সেইগুলো একটু দেখব। আয়নিক কম্পাউন্ড, সলিড, হাই এমপি অ্যান্ড বিপি, soluble in water, conduct electricity। অর্থাৎ আয়নিক যৌগের বৈশিষ্ট্য, মেন বৈশিষ্ট্য। আরও কিছু বৈশিষ্ট্য আছে আয়নিক কম্পাউন্ড অর্থাৎ আয়নিক যৌগ। এক নম্বর হলো এটা সাধারণত সলিড হবে, অর্থাৎ কঠিন পদার্থ হবে, যেমন লবণ। আমরা যে খাদ্য লবণ আছে সেই লবণটা হলো সলিড। এটা থেকে আমরা বুঝতে পারি আয়নিক যৌগগুলো হলো কঠিন পদার্থ। আরেকটা বৈশিষ্ট্য হলো দেখো হাই এমপি অ্যান্ড বিপি। এমপি মানে হলো মেল্টিং পয়েন্ট, বিপি মানে হলো বয়লিং পয়েন্ট, অর্থাৎ গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক। অর্থাৎ আয়নিক যৌগগুলো হলো উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট, উচ্চ গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বিশিষ্ট। যেমন সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক হলো 801 ডিগ্রি সেন্টিগ্রেড, আর সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক হলো 1465 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ সেটাকে বাষ্পে পরিণত করতে হলে 1465 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার প্রয়োগ করতে হবে। আর সোডিয়াম ক্লোরাইডকে যদি আমরা গলাতে চাই অর্থাৎ মেল্ট করতে চাই তাহলে 801 ডিগ্রি সেন্টিগ্রেড প্রদান করতে হবে। এর দ্বারা বোঝা যায় যে আয়নিক কম্পাউন্ডগুলা উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট। অর্থাৎ এরকম প্রায় সকল আয়নিক কম্পাউন্ডই হলো উচ্চ গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বিশিষ্ট। আর আরেকটা বৈশিষ্ট্য হলো সলিবল ইন ওয়াটার, অর্থাৎ পানিতে দ্রবণীয়। যে কোনো আয়নিক যৌগই পানিতে দ্রবণীয়। যেমন লবণ পানিতে অতিমাত্রায় দ্রবণীয়। আমরা গ্লাসের মধ্যে বা যে কোনো একটা পাত্রের মধ্যে যদি কিছু লবণ দিই আর এর মধ্যে পানি দিই তাহলে সঙ্গে সঙ্গে লবণগুলো দ্রবীভূত হয়ে যায়। এই লবণের মতো আরও যেগুলো আয়নিক কম্পাউন্ড আছে অর্থাৎ পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম সালফেট, ক্যালসিয়াম ক্লোরাইড, অর্থাৎ ধাতু এবং অধাতুর সমন্বয় যে সমস্ত যৌগ গঠিত হয় সেই যৌগগুলো আয়নিক যৌগ, এবং এগুলা সবগুলাই ওয়াটার সলিবল অর্থাৎ পানিতে দ্রবণীয়। আর 4 নম্বর আরেকটা বৈশিষ্ট্য হলো কন্ডাক্ট ইলেকট্রিসিটি, অর্থাৎ তারা ইলেকট্রিসিটি পরিবহন করে। তো ওখানে একটা মজার বিষয় হলো যে আয়নিক যৌগগুলো কিন্তু কঠিন অবস্থায় তারা ইলেকট্রিসিটি পরিবহন করে না, অর্থাৎ কন্ডাক্ট করে না। তবে এদের দ্রবণ বা গলিত অবস্থায় এই আয়নিক যৌগগুলো ইলেকট্রিসিটি পরিবহন করে। তাহলে দেখা গেল যে আয়নিক যৌগগুলো গলিত বা দ্রবীভূত অবস্থায় ইলেকট্রিসিটি পরিবহন করে। এই হলো আয়নিক যৌগের বৈশিষ্ট্য। অর্থাৎ আয়নিক যৌগগুলো সলিড হবে, এরা উচ্চ গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বিশিষ্ট হবে। একটা হলো ওয়াটার সলিবল অর্থাৎ পানিতে দ্রবণীয়, আর একটা হলো এরা তড়িৎ পরিবহন করে, অর্থাৎ কঠিন অবস্থায় করে না, তবে গলিত এবং দ্রবণ অবস্থায় তড়িৎ পরিবহন করে আয়নিক যৌগগুলো। আরেকটা জিনিস হলো যে সোডিয়াম ক্লোরাইড পানিতে কিভাবে দ্রবীভূত হয়, এই জিনিসটা আমরা এখন দেখব। সোডিয়াম ক্লোরাইডের পানিতে দ্রবণ প্রক্রিয়া। আমরা যে লবণ দেই এই লবণটা কিভাবে পানিতে দ্রবীভূত হয়। দেখো সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন। আর এই যে লাল একটা ব্লকের মতো জিনিস দেওয়া আছে, একটা সার্কেল যেটা দেওয়া আছে, এটা হলো অক্সিজেন। আর এই যে ক্রস চিহ্ন যেটা দেওয়া আছে, এই দুটা ক্রস চিহ্ন হলো হাইড্রোজেন। তো আয়নিক যৌগের মধ্যে সোডিয়াম ক্লোরাইড যখন ধনাত্মক এবং ঋণাত্মক অবস্থায় থাকে, এই পানির অণুর মধ্যেও অক্সিজেনটা ঋণাত্মক অবস্থায় থাকে এবং দুটো হাইড্রোজেন হলো ধনাত্মক অবস্থায় থাকে। কারণ এখানে হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি অর্থাৎ তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের জন্য হাইড্রোজেনটা থাকে ধনাত্মক অবস্থায় আর অক্সিজেন থাকে ঋণাত্মক অবস্থায়। তড়িৎ ঋণাত্মকতার জিনিসটা কি, যে এদের শেয়ারকৃত ইলেকট্রন, হাইড্রোজেন এবং অক্সিজেনের শেয়ারকৃত ইলেকট্রন অক্সিজেন নিজের দিকে টেনে রাখে। এই জন্য অক্সিজেন পরমাণুটা ঋণাত্মক হয় আর হাইড্রোজেন হলো ধনাত্মক হয়। দেখো পানিতে দ্রবীভূত হয় কি করে।
এই সোডিয়াম ক্লোরাইডের সোডিয়াম আয়নকে এই পানির ঋণাত্মক অক্সিজেন, দেখো চারিদিক দিয়ে পানির অণুর যে ঋণাত্মক পার্টটা আছে, অর্থাৎ ঋণাত্মক অংশটা আছে, এই যে নেগেটিভ নেগেটিভ নেগেটিভ, এই নেগেটিভ অংশটা ধরে ফেলে, অর্থাৎ এই সোডিয়াম আয়নকে চারিদিক দিয়ে পানির নেগেটিভ অংশ ধরে ফেলে। আর এই যে ক্লোরাইড আয়নটা আছে, এই ক্লোরাইড আয়নকে পানির ধনাত্মক অংশ, এই যে দেখো হাইড্রোজেন, এই দুটো হাইড্রোজেন, এ হাইড্রোজেন এ হাইড্রোজেন, এ হাইড্রোজেন এ হাইড্রোজেন আকর্ষণ করে। তাহলে কি বোঝা গেল যে সোডিয়াম ক্লোরাইডের সোডিয়াম আয়ন, ধনাত্মক সোডিয়াম আয়নকে পানির ঋণাত্মক অংশগুলো, অর্থাৎ অক্সিজেন, এই ঋণাত্মক পার্ট দ্বারা আকর্ষিত হয়। আর ক্লোরাইড আয়নকে পানির যে হাইড্রোজেন থাকে, ধনাত্মক পার্ট, ধনাত্মক ধনাত্মক ধনাত্মক, এই ধনাত্মক পার্টগুলো দ্বারা আকর্ষিত হয়। এইভাবে সোডিয়াম আয়নকে অক্সিজেন দ্বারা ঘিরে ফেলে, আর ক্লোরাইড আয়নকে হাইড্রোজেন দ্বারা চারিদিকে ঘিরে ফেলে, দিয়ে এই সোডিয়াম ক্লোরাইডটা পানিতে দ্রবীভূত হয়। আমরা যেটা বলি যে সোডিয়াম ক্লোরাইড বা লবণটা গলে গেল, আসলে এটা গলে যাওয়া ওই অর্থে জিনিসটা আসলে গলে যায় না। এই আয়নগুলো বিপরীত ধর্মী আয়ন দ্বারা আকর্ষিত হয়ে সোডিয়াম ক্লোরাইড যে ক্রিস্টালটা থাকে সলিড পদার্থ, সেখান থেকে দূরে সরে চলে যায়। অর্থাৎ সোডিয়াম আয়নটা এই পানির বিপরীত ধর্মী আয়নের মধ্যে প্রবেশ করে, এটাকে সলভেশন বলা হয়। অর্থাৎ পানির বিপরীত ধর্মী আয়ন দ্বারা এই সোডিয়াম আয়নটা আকর্ষিত হয়ে যায় চারিদিকে, তাকে ঘিরে ফেলে। আর ক্লোরাইড আয়নকে হাইড্রোজেন আয়ন দ্বারা চারিদিকে ঘিরে ফেলে। তার মানে কি, আগে যে সোডিয়াম ক্লোরাইড ছিল সেই সোডিয়াম ক্লোরাইডটা তখন আর থাকে না। তাদের ক্রিস্টাল থেকে, তাদের যে সলিড একটা ক্রিস্টাল ছিল, সেই ক্রিস্টাল থেকে দুইটা আয়ন পরস্পর থেকে দূরে সরে চলে যায়। এইটাকে আমরা বলি এই পানিতে সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ প্রক্রিয়া। সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ যে কোনো আয়নিক যৌগের দ্রবণ প্রক্রিয়া। তো এভাবেই সোডিয়াম ক্লোরাইডের মতো যে কোনো আয়নিক কম্পাউন্ড এরকম একটা পোলার সলভেন্ট, অর্থাৎ পানি হলো একটা পোলার সলভেন্ট, কারণ এটা দুইটা পোল থাকে, ধনাত্মক পোল এবং ঋণাত্মক পোল। এই পোলার সলভেন্টে হিসাবে দ্রবীভূত হয়। আমরা এটা একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম যে পানিতে কি হবে সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত হয়। আসলে আমরা এটাকে বলি গলে যাওয়া, গলে যায় না, এখানে দুটো আয়ন দূরে চলে যায় সোডিয়াম ক্লোরাইড অণু থেকে, দূরে গিয়ে পানির অণুর মধ্যে এটা প্রবেশ করে। এইটাকে আমরা বলি গলে যাওয়া। আসলে এটা হবে পানিতে দ্রবীভূত হওয়া। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য একটা বাড়ির কাজ থাকলো, সেটা হলো আমরা সোডিয়াম ক্লোরাইডের বন্ধন গঠন দেখাইছি, ম্যাগনেসিয়াম ক্লোরাইডের বন্ধন গঠন প্রক্রিয়া দেখাইছি। তো তোমরা ক্যালসিয়াম ক্লোরাইডের বন্ধন গঠন প্রক্রিয়াটা তোমরা বাসায় এটা আঁকবে। তো ধন্যবাদ সকলকে। আবার নেক্সট ডেতে আরেকটা আমরা টপিকস নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো। আল্লাহ হাফেজ।